বোর্ড এবং সিবিএসসি 10th ক্লাসে বাংলার টেক্সট পোর্শনে পাঠ্য হিসেবে রয়েছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি। এই বহুরূপী গল্পটি 2026-এ যারা মাধ্যমিক দিতে চলেছো তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বর বা 5 নম্বর যে কোনো এক ধরনের প্রশ্নের জন্য। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম ও দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন ও ব্যাকরণ অংশের ওপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, এই বহুরূপী গল্পটি তোমাদের সেকেন্ড সামেটিভের ক্ষেত্রেও কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তাই সেকেন্ড সামেটিভেই আমরা এই টেক্সট পোর্শনটাকে এমনভাবে তৈরি করব যাতে করে টেস্ট এক্সামিনেশন এবং ফাইনাল পরীক্ষায় গদ্য অংশের ওপর থেকে বড় প্রশ্নের উত্তর লিখতে আমাদের অসুবিধে না হয়। এবং গল্পটি এমনভাবেই সাজানো রয়েছে তোমরা 3 নম্বর বা 5 নম্বর যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু ধারাবাহিকভাবে টেক্সট পোর্শন ধরে যদি প্রশ্ন উত্তর তৈরি করো তাহলে অনায়াসে লিখতে পারবে। আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক শেয়ার করলাম যেখানে এই বহুরূপী টেক্সট পোর্শনের ওপর থেকে তোমরা অনেকগুলি ভিডিও পাবে, যাতে 3 নম্বর ও 5 নম্বর অনেক প্রশ্নের উত্তরই আলোচনা করা হয়েছে। দেখো, আমরা কাহিনী শুরুতেই দেখেছি যে জগদীশ বাবুর বাড়িতে আসা এক উঁচু দরের সন্ন্যাসীর কথা, যা হরিদার কাছে উপস্থাপন করছেন গল্পের কথক ও তার বন্ধুরা। এই উঁচু দরের সন্ন্যাসীর সম্পর্কে অনেক তথ্যই তারা তুলে ধরেছেন হরিদার কাছে। হরিদাও আফসোস প্রকাশ করেছেন কথকদের কাছে যে তিনি পেলে তার পায়ের ধুলো সংগ্রহ করতেন, আসলে এটা কিন্তু তার মনের কথা ছিল না। হরিদা যেন একটু হারিয়ে গেলেন নিজের ভাবনার জগতে। আর সেই অবকাশে লেখক হরিদা মানুষটা কেমন, কোথায় থাকেন, তিনি কিভাবে জীবনযাপন করেন, তার বহুরূপ ধারণের মধ্যেই যে তার একটা নাটকীয় বৈচিত্র্য লুকিয়ে রয়েছে, অনেক কিছু তথ্য উপস্থাপন করলেন। এরপর হরিদা চকের বাসস্ট্যান্ডে এক উন্মাদের বহুরূপ ধারণ করে কিভাবে সবাইকে ভয় দেখিয়েছিলেন, বা এক মনোরম সন্ধ্যায় রূপসী বাইজির বহুরূপ ধারণ করে তিনি কিভাবে বেশ ভালো মতোই বকশিস পেয়েছিলেন বা উপার্জন করেছিলেন। এরপর নকল পুলিশ সেজে তিনি কাকে কিভাবে ভীত সন্ত্রস্ত করে তুলেছিলেন, আর কি কি বা তিনি বহুরূপ ধারণ করেছিলেন সেই প্রসঙ্গ আমরা কাহিনীতে পাই। এরপর হঠাৎ করে যেন হরিদার একটু ঘোর থেকে বেরিয়ে আসেন এবং গল্পের কথক ও তার বন্ধুদের জানান যে জগদীশ বাবুর বাড়িতে তিনি সেই দিনই সন্ধ্যেবেলায় এক চবর খেলা দেখাবেন। যেন হরিদার উদ্দেশ্য ছিল নিজের জীবনের জন্য, নিজের ভবিষ্যতের জন্য একটা বড় সড়ো কিছু উপার্জন করে নেওয়া। যথারীতি এক মনোরম সন্ধ্যায় বা সেই মনোরম সন্ধ্যায় দেখা যায় গল্পের কথক ও তার বন্ধুরা জগদীশ বাবুর বাড়িতে স্পোর্টসের চাঁদা সংগ্রহ করবার উদ্দেশ্য নিয়ে উপনীত হয়েছিলেন এবং হরিদাও সেখানে উপনীত হলেন এক বিরাগীর বহুরূপ ধারণ করে। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল হরিদার যে বাহ্যিক বহিঃপ্রকাশ ছিল তার সাজ পোশাকের মধ্য দিয়ে, তার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, চোখের দৃষ্টির মধ্য দিয়ে, তাছাড়া তার দার্শনিকতাপূর্ণ কথাবার্তা, তার চিন্তা ভাবনা, সমস্ত কিছুর সঙ্গে কোনোভাবেই হরিদাকে মেলাতে পারেননি গল্পের কথক ও তার বন্ধুরা। জগদীশবাবু তো হরিদাকে একজন প্রকৃত বিরাগী ধরেই নিয়েছিলেন। জগদীশবাবুর মধ্যে যে কাকুতি মিনতি সেই বিরাগীর প্রতি লক্ষ্য করি আমরা, সেখানে কোনোভাবেই আর আমাদের বুঝতে বাকি থাকে না যে হরিদা সত্যি একজন বিরাগীর বহুরূপ ধারণ করে খুব সক্ষমতা প্রকাশ করেছিলেন। তিনি যেন সমস্ত দিক দিয়ে নিজেকে এক বিরাগীর মধ্যে হারিয়ে দিয়েছিলেন। তার নির্লোভ মন, সমস্ত কিছু যেন এখানে গল্পের কথক ও তার বন্ধুদের অবাক করে দিয়েছিল যে কোনোভাবেই মানুষটার মধ্যে হরিদা থাকতে পারেন না। কিন্তু কাহিনীর শেষে দেখা গেল যখন গল্পের কথক ও তার বন্ধুরা হরিদার কাছে এসে বুঝতে পারলেন যে ওই বিরাগী আসলে হরিদা ছিলেন, এরা কিন্তু একে একে সবাই হরিদার উপরে কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন যে কেন হরিদা প্রণামীটা গ্রহণ করলেন না, 101 টাকা কেন এভাবে হেলায় তিনি উপেক্ষা করলেন সেই প্রণামীকে। দেখা গেছে হরিদার এতে কোনো অসন্তোষ ছিল না, বরং তিনি তার সেই বহুরূপ ধারণের জন্য শুধু বকশিসটুকুনি গ্রহণ করাটাকেই উপযুক্ত বা তার কাম্য বলে তিনি মনে করেছেন।
এভাবেই কিন্তু হরিদাকে আমরা পুরো কাহিনীর মধ্য দিয়ে পাই। আর এভাবেই যদি আমরা ধারাবাহিক টেক্সট পোর্শনটাকে তৈরি করে নিতে পারি, তাহলে 3 নম্বর বা 5 নম্বর যে কোনো প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো।